একটা ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগ ফিরে আসবে এবং দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। আমি অনুমান করেছিলাম যে আওয়ামী লীগের সঙ্গে জামাতের একটা বন্ধন তৈরি হবে এবং জামাতের একটা গ্রিন সিগন্যাল থাকবে, সঙ্গে সঙ্গে সরকারেরও গ্রিন সিগন্যাল থাকবে এবং সেটা নিয়ে আওয়ামী লীগ মাঠে নামবে। অন্যদিকে জামাত বিরোধী যে ইসলামী সংগঠনগুলো তারা বিএনপির সঙ্গে থাকবে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে রাজনীতির ময়দানে। এখন পুরো বিষয়টা এলোমেলো হয়ে গেছে। এক পক্ষ মনে করছে যে জামাতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক তলে তলে হয়ে গেছে, আর অপর পক্ষ মনে করছে যে বিএনপি মূলত ভারতের পরামর্শে আওয়ামী লীগকে একটা ওয়াক ওভার দিচ্ছে বা আওয়ামী লীগকে একটা সুযোগ করে দিচ্ছে। ঘটনা যাই হোক না কেন সেটি নিয়ে আরেকটু পরে আলোচনা করব, কিন্তু ইতিমধ্যে যে লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি সেই লক্ষণগুলো নিয়ে কিছু কথা বলা আবশ্যক। প্রথম লক্ষণ হলো ঢাকার রাস্তায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, একাধিক ঝটিকা মিছিল। গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মাজারকে কেন্দ্র করে সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মীর শপথ গ্রহণ এবং পুরো গোপালগঞ্জ জেলা সেই আওয়ামী লীগের পতনের পর থেকেই ব্যতিক্রমী আচরণ করছে। সারা বাংলাদেশে একরকম আর গোপালগঞ্জের দৃশ্য আরেক রকম। এবং এখন এই বাস্তবতায় বাংলাদেশে যে সকল এলাকাতে আওয়ামী লীগের প্রাধান্য রয়েছে এবং যে সকল এলাকার সংসদ সদস্য যারা দুর্নীতি কম করেছেন বা করেননি, সে সকল এলাকা রীতিমতো এখনো পর্যন্ত আওয়ামী লীগের কর্তৃত্বে রয়েছে, নিয়ন্ত্রণে রয়েছে। তারা চাঁদাবাজি করছে না, চাঁদাবাজি অন্য লোক দিয়ে করাচ্ছে, কিন্তু পর্দার আড়ালে থেকে পুরো সামাজিক যে সংহতি, সেই সংহতিতে আওয়ামী লীগের যে অবস্থান সেটি তারা ধরে রেখেছেন। সবচেয়ে আওয়ামী বিরোধী শক্তিদের জন্য দুঃসংবাদ হলো আওয়ামী লীগের সহায় সম্পত্তি দখল করে যারা এতদিন লুটপাট করে আসছিলেন তাদের জন্য দুঃসংবাদ হলো যে কিছু কিছু জায়গাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা রুখে দাঁড়িয়েছেন। তারা কিছু সহায় সম্পত্তির দখলে নিয়েছেন এবং কিছু জায়গা থেকে দখলকারীদেরকে মারধর করে তাড়িয়ে দিয়েছেন। আবার অনেকগুলো সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, সেগুলো পুনর্দখল করার জন্য তারা সর্বোচ্চ শক্তি নিয়ে তারা এগিয়ে আসছে। এবং এক্ষেত্রে তাদের পলিসি, অর্থাৎ যদি সমন্বয়কদেরকে মোকাবেলা করতে হয় তারা জামাতের সাহায্য নিচ্ছে, জামাতকে যদি মোকাবেলা করতে হয় বিএনপি সহযোগিতা নিচ্ছে, বিএনপিকে যদি মোকাবেলা করতে হয় তাহলে জামাত এবং সমন্বয়কদের সাহায্য নিয়ে স্থান কাল পাত্রভেদে তারা দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে। ইতিমধ্যে শেখ হাসিনার বেশ কয়েকটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তিনি যেভাবে কথা বলতেন আগে, এই আসছি কাল আসছি এটা করবো ওটা করবো, সেগুলো না বলে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন যে এখন থেকে আর কোনো ছাড় নয়। যদি ডান গালে কেউ একটি থাপ্পড় মারে, বাম গাল এগিয়ে না দিয়ে যেভাবে থাপ্পড় দিয়েছে ওইভাবে সজোরে প্রতিপক্ষের গালে থাপ্পড় মারতে হবে। এখন এই থাপ্পড় কিভাবে মারবে সেটা ওই স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়িত্ব এবং কর্তব্য। নির্যাতিত হয়ে কান্নাকাটি করা যাবে না, নির্যাতিত হয়ে পালিয়ে যাওয়া যাবে না এবং নির্যাতিত হয়ে কোনো অবস্থাতে পিছু টান দেওয়া যাবে না, রুখে দাঁড়াতে হবে। এখন শেখ হাসিনা সেই কথা বলার পর মাঠের যে রাজনীতি, সেই রাজনীতিতে কিছুটা হলেও গুণগত পরিবর্তন এসেছে। আমরা দেখেছি যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্লাস সাবেক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, যিনি খুবই আলোচিত ছিলেন, খুবই সমালোচিত ছিলেন তার জমানাতে, সেই মানুষটির গ্রামের বাড়ি চট্টগ্রামের, তাদের যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়ি বেদখল হয়েছিল এবং তিনি প্রবাসে আছেন, সুইডেনে আছেন, এটা আমরা সবাই জানি। তো
তার সেই বাড়িতে হঠাৎ করে দেখা গেল যে তার নিজস্ব লোকজন সেখানে বসবাস শুরু করেছেন, এবং সেই দৃশ্য ধারণ করার জন্য স্থানীয় কিছু সাংবাদিক যখন ক্যামেরা নিয়ে সেখানে উপস্থিত, অমনি সেই বাড়িতে যারা বসবাসরত লোকজন তারা সেই সাংবাদিকদের উপরে রীতিমতো ঝাঁপিয়ে পড়লো, ক্যামেরা ভাঙচুর করলো এবং তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিল। এরকম একটা ভিডিও ফুটেজ রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। স্থানীয় সাংবাদিকরা চিৎকার করে বলছিলেন যে পুলিশ তাদেরকে কোনো সহযোগিতা করেনি, বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তামসা দেখছিল। এই যে আওয়ামী লীগের ফিরে আসা, অধিকতর শক্তি নিয়ে ফিরে আসা, এটা নিয়ে একটা আওয়াজ হচ্ছিল অনেক দিক থেকে। আওয়ামী লীগ ফিরে আসবে, ভয়ঙ্করভাবে আওয়ামী লীগ ফিরে আসবে, ছাত্রলীগ ফিরে আসবে, ভয়ঙ্করভাবে ছাত্রলীগ ফিরে আসবে, যুবলীগ ফিরে আসবে, ভয়ঙ্করভাবে ফিরে আসবে। এই কথাগুলো বিভিন্ন জায়গাতে তারা প্রচার করেছে। কখনো কখনো যে কোনো রেল স্টেশন, কখনো কখনো কোনো মসজিদ, কোনো সরকারি দপ্তর, এমনকি ব্যাংক বিমার যে অফিসগুলোর যে সাইনবোর্ড থাকে, সেই সাইনবোর্ডে, ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ করে এই শব্দগুলো ভেসে উঠত। ছাত্রলীগ ফিরে আসছে আগের চেয়ে শক্তিশালী হয়ে, আরো ভয়ঙ্করভাবে। এখন তার কিছু নমুনা এই সাম্প্রতিক সময় দেখা দিয়েছে। কারণটা কি? এই কারণের পেছনে আপনি 100টি কারণ বলতে পারবেন। প্রথম কারণ হিসেবে বলা যেতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতা, এটি ক্রমশ মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। 2 নম্বর হলো সরকার যা কিছু করার চেষ্টা করছে সবই লোক দেখানো, মানুষজন বিশ্বাস করছে না, এবং তাদের কর্মকাণ্ড, কথাবার্তা সবকিছুর মধ্যেই কাজের চাইতে নাটক বেশি। আমরা যে কথাগুলো বলি, নাটক কম করো প্রিয়। এর ফলে মানুষের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে আগেই ভালো ছিলাম। এখন এটা আপনি বন্ধ করতে পারেন, অত্যাচার করতে পারেন, জুলুম করতে পারেন, কিন্তু ব্যাপারটা হলো মানুষের মুখ তো আপনি বন্ধ করতে পারবেন না। সে মানুষের মুখ থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অর্থাৎ 2024 সালের নভেম্বর থেকেই মানুষের মুখ থেকে বের হয়ে যাচ্ছে যে আগেই ভালো ছিলাম। 2 নম্বর হলো কিছু অদ্ভুত অদ্ভুত শব্দ, যেমন পদ্মা সেতু দিয়ে চলতে গেলে, মেট্রো রেল দিয়ে চলতে গেলে, তারপর এক্সপ্রেসওয়ে দিয়ে চলতে গেলে শুধু বারবার মনে হয় এত কৃতজ্ঞ বা অকৃতজ্ঞ মানুষ হতে পারে, এত বেঈমান হতে পারে কেউ। এই জিনিসগুলো ফেসবুকে এবং ওয়ালে বারবার ছেড়ে দেওয়া হচ্ছে এবং এটা প্রমোট করা হচ্ছে। ফলে কি হলো, আওয়ামী লীগ জমানার যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, তার পেছনে যে হাজার কোটি বা লক্ষ কোটি টাকার যে দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগগুলোকে ক্রমশ ভুলিয়ে দেওয়া হচ্ছে, এবং এটাই আমাদের দেশের নয়, সারা দুনিয়ারই একটা সাধারণ ট্রেন্ড। মানুষ বর্তমানকে স্মরণ করে, অতীতকে ভুলে যায়। দ্বিতীয় যে সমস্যা, সেটি হলো রাজনীতিতে এমন কিছু মেরুকরণ হচ্ছে যেগুলো জুলাই আগস্ট বিপ্লবের পরে কল্পনা করা যায়নি। এখন আমাদের দেশের শতকরা 100 জনের মধ্যে 100 জন মানুষ বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতি করতে চান, তিনি ক্ষমতায় থাকতে চান। স্টপের কাছে আসতেই মনে হলো আজ প্রকৃতি আমাদের ছাড়বে না। দীর্ঘদিনের অত্যাচারের বদলা আজও নিয়েই ছাড়বে। জানালার কাজটা নামাতেই দেখলাম পশ্চিম দিকে ঘন কালো মেঘ। এ তো সোহাগী মেঘ নয় যে আকাশে ছড়িয়ে ছিটিয়ে লুকোচুরি খেলবে। এ একেবারে জলদস্যুর চোখ রাঙানি, সরি চোখ রাঙানি নয়, চোখ পাকানি। তাই তো হুড়মুড় করে সারা আকাশ ঘিরে ফেলেছে। গ্যাস হুড় করে বাসটা থামাতে ঋষি আবার ঘাড়ের উপর পড়ল। আমি বললাম, ঘুম হলো? আর কেন ভাই, আর কত ঘুমাবে? তাকিয়ে দেখো মেঘের কি অবস্থা, বাড়ি যেতে যেতেই ভিজিয়ে দেবে। ঋষি চোখ কসলাতে কসলাতে একবার দেখে নিল যে আমি ব্যাগটা উপরের কেরিয়ার থেকে নামাবো বলে টানাটানি করছি, তবুও ব্যাটা উঠল না, যেন ওর মা ওকে কোলে করে বসে থেকে নামিয়ে দেবে।
রাগ হচ্ছিল, তবে কিছুই বলার নেই, কারণ আমি জোরে কথা বলতেই পারি না। ভাবি বলবো, তবে মুখ দিয়ে বের হয় না। হাতটা ধরে টান মেরে বললাম, উঠ না ভাই আমার, দেখছিস তো কন্ডাক্টর চিল্লামিল্লি করছে, এবার কিন্তু ঘাড় ধাক্কা দেবে। আর এই বেটা ব্যাগ দুখানা নিয়ে কি করে তোদের বাড়ি যাব বলতো? অগত্যা বাবু উঠলেন, তারপর একটা ব্যাগ ঘষতে ঘষতে দরজার কাছে এনে ফেলে বলল, অত ভাবতে হবে না দাদা, এখানে প্রচুর রিক্সা কথাটা এমনভাবে বলল যেন এটা রিক্সারই কারখানা। কারণ কন্ট্রাক্টরের তর সইছিল না। শিকার বাগে পেলে শিকারি যেমন ঝাঁপিয়ে পড়ে, তেমনি উনি লাফিয়ে উঠে ব্যাগের পিতে চেপে ধরে হেঁচকা টানের নিচে ফেলে, আরে সঙ্গে সঙ্গে ঋষিও লাফ দিল। আর পড়বি তো পর, সোজা ব্যাগের ওপর। কি মশাই, চোখে দেখতে পান না? আপনার এত বড় সাহস হয় কীভাবে? দুজন অফিসার মানুষের ব্যাগ শেষ পর্যন্ত নিচে ফেলে দিলেন। কন্ডাক্টর বলেন, আরে রাখুন তো মশাই, অফিসার কি অফিসার দেখাচ্ছে? রোজ ভুরি ভুরি অফিসার আমার বাস থেকে নেমেই অফিস যায়, বুঝেছেন? আপনি আবার অফিসার দেখাচ্ছেন। কখন থেকে বলছি নামুন নামুন, কথাটা কানে যায় না? দেখছেন না আকাশে কেমন মেঘ, এক্ষুনি ঢালবে। ঘুমিয়ে ঘুমিয়ে তো চোখে রক্ত জবা করেছেন। ডান দিকে দুটো জানালা ভেঙে গেছে, জলের ঝুঁটি প্যাসেঞ্জারের গায়ে লাগলো, তার কি ছেড়ে দিবে? আমি ততক্ষণে আরেকটা ব্যাগ নিয়ে নেমে এসেছি। দেখলাম ঋষি যেভাবে ব্যাগের উপর দুপা ফাঁক করে বসে আছে, তাতে আরও ঘন্টা দুয়েক ঝরিয়ে চালিয়ে যেতে কোনো বাধা নেই। যে ঋষি আবার কথা বলতে উদ্যত হয়েছে, আমি বললাম, না না দাদা, গাড়ি ছেড়ে দিন, আমাদেরই তো নামতে দেরি হয়েছে, ক্ষমা করবেন। এই না হলে ভদ্রলোকের মতো কথা, শুধু শুধু কথা বাড়ানো, বলে বাসে দরজায় দুবার ধাক্কা দিয়ে জো বলতেই বাস চলতে লাগলো। আর কন্ডাক্টর একটা বা পাশে আরেকটা দরজায় ঝুলাতেই ছিটকিনি লাগানোর চেষ্টা করতে লাগলো। আমি ভাবছিলাম, কন্ডাক্টর জো বলল কেন? যাও প্লাস গো, বুঝি জো হয় কি জানি। আমি হাসি মুখে চারধারটা দেখে নিলাম। আকাশে কালো মেঘ, দূরের সবুজ ধানের গাছে ভর্তি ক্ষেতগুলো দিগন্তে মিশেছে। মাঝখান দিয়ে মোরাম দিয়ে তৈরি রাস্তা, আর বাস স্ট্যান্ডের কাছাকাছি কয়েক জোড়া গাছ যেন অপেক্ষা করে আছে ঝড়ের মতন লাগবে বলে। আর ঋষির প্রচুর রিক্সার একটারও দেখা নেই। আমি বললাম, ভাই এত রিক্সা দাঁড়িয়ে আছে, কোনটা ছেড়ে কোনটা যাব একটু বলে দিবি? ঋষির তখন সঙ্গীন অবস্থা, আমার ইয়ার কি ওর কানেও গেল না। কাঁদো কাঁদো স্বরে বলল, দাদা কি হবে, তাকিয়ে দেখো কেমন মেঘ, তারপর হাওয়াও বইছে শনশন করে। রিক্সাওয়ালাগুলো যে কোথায় যায়, মাঝে বলল প্রচুর রিক্সা দাঁড়িয়ে থাকে। তুমি হাসছো কেন? আমি এক্ষুনি ফোন করছি বলেই পকেট থেকে ফোনটা বের করলো। আমি বললাম, না না থাক, তোর কবে বুদ্ধি হবে? এক্ষুনি যদি পিসিমণিকে ফোন করে বলিস যে রিক্সা নেই, তাহলে ভেবে ভেবে শরীরটা ফ্যাট 25% কমিয়ে ফেলবে। তার থেকে দুজন মিলে হাঁটা দিই। ঋষি প্রথমে কুই করলো, তারপর বলল, ব্যাগ দুটো কি ভিজবে? আমি সহজভাবেই বললাম, হ্যাঁ অবশ্যই। আচ্ছা ব্যাগে কি আছে বল দেখি। কি আর, জামা প্যান্ট। তার মুখের কথা কেড়ে নিয়ে বললাম, তবে আর কি, মানুষ যদি ভিজতে পারে তবে তার খোলস ভিজলে কি ক্ষতি? অগত্যা মুখ বন্ধ করে দুজনে ঘাড় দুটো ব্যাগে চাপিয়ে গুটি গুটি পায়ে রওনা হলাম। বৃষ্টির ফোঁটার একটা সাইজ যে কত বড় হবে তার আন্দাজ পাওয়া ভার। তবে আমার খুব আনন্দ হচ্ছে, সেই যে কবে বৃষ্টিতে ভিজেছি, আজ যদি 2 ঘন্টাও ভিজি কোনো আফসোস নেই। খালি মনে হচ্ছে তাহলে মোরামের লাল জলে প্যান্ট ভিজিয়ে বাড়ি ফিরব। প্যান্টটা নষ্ট হবে তো, তবে তাই সুখ স্মৃতির কাছে অত্যন্ত কম। আমার হাঁটার সাথে তাল মেলাতে না পেরে বেশ অনেকটাই পিছিয়ে পড়েছিল ঋষি। এবার আমাকে থামাতেই বলল, এই জন্যই মা বলেছিল বিনুর সাথে আমি হেঁটে কুলাতে পারি না বাবা, যেন পায়ে সর্ষে নিয়ে হাঁটে। ওর কথা বলার ভঙ্গি দেখে আমারই হাসি আসছিল। আর বেচারা ঠিক কথাই বলেছে, আমি একটু তাড়াতাড়ি হাঁটি। চারপাশের মানুষজনকে লক্ষ্য করা বা তাদের নিত্যদিনের গল্প আমার শুধুমাত্র কানেই যায়, মাথা পর্যন্ত পৌঁছায় না। আমি একটু বেশি রকমের একরোকা আমি এমন, যদিও আগে ছিলাম না, তবে সেই অ্যাক্সিডেন্টের পর মনে হয় এমনটা হয়েছে।
আজ যদিও ঋষি মিথ্যা অভিযোগ করেছে, আমি ধীরে ধীরেই হাঁটছি, কারণ বৃষ্টিতে ভিজে যাওয়ার ইচ্ছাটাও প্রবল। ইতিমধ্যে আমি 2বার গান গেয়ে ফেলেছি। নির্ঝর বৃষ্টির ঝড়ো ঝড়ো ধারা কোথা হতে এলো, মন হলো পাগল পাড়া। ওফ, কি আরাম! ঠান্ডা বাতাস শুধু শরীর নয়, মনের গভীরের ক্ষতটাকে শীতল স্পর্শ যোগাচ্ছে। কতদিন যে আমি এর স্বাদ পাইনি কি বলবো। শহরের ঘরের চাপ দেওয়ালে নিজেকে বন্দি করেছি, এমনকি অফিসে একটা স্পেশাল রুম আছে আমার জন্য, যাতে খুব কম লোকেরই আনাগোনা। যেহেতু আমি সিনিয়র, তাই জুনিয়ররা আমার সাথে লাগে না, শুধু দেখা হলে হাই হ্যালো বাই এতটুকুই। আর মা চলে যাওয়ার পর থেকেই তো পাতার পর পাতা ওষুধ, শুধু ওষুধেই আমাকে বাঁচিয়ে রেখেছে। রাত নামলেই চারদিকে অন্ধকার, শুধু আমার চোখে ঘুম নামে না। সারা রাত পায়চারি আর পায়চারি, এসব কথা এখন ভাবারও সময় নেই। আমার তো বয়স কম না, সামনের এপ্রিলে 33 আর কয়েক বছর বাঁচব। তারপর এইসব ভেবে কোনো লাভ নেই, শুধু শুধু কানটা ঝাঁঝা করবে আর অসুখটা চাগার দিয়ে উঠবে। সবাই মোটামুটি জেনে গেছে আমি কম বেশি রোগে ভুগি, অসুবিধা নেই তাতে। আমি আজ প্রায় 20 বছর পর পিসির বাড়ি আসছি, তাও প্রায় 1000 বার বলার পর কি করব, শরীর মন আয়ত্তের বাইরে চলে গিয়েছে। দাদা, কার বাড়ি যাবেন? পিছন থেকে সাইকেলে করে আসা একটি ছেলে জিজ্ঞাসা করলো। আমি বলছি, আরে অনিক। তবে কথা শেষ হলো না, ঋষি লাফিয়ে উঠে বলল, অনিক, তুই কোথায় যাচ্ছিস? দেখ না, একটা রিক্সা নেই, কি করে যাব বলতো? তার উপর ব্যাগ দুটো নিয়ে হাঁটতে পারছি না ঠিক মতো। তুই একটা কিছু ব্যবস্থা কর না ভাই। ছেলেটি বোধহয় এতক্ষণ ঋষিকে দেখেনি, এবার দেখতে পেয়ে বলল, ওমা, ঋষিদা কতদিন পরে এলে গো? উনি আমার দাদা তো। ঋষি এসব কথা তোয়াক্কা না করে বলে, তুই একটা কিছু ব্যবস্থা কর না বাবা, দেখছিস প্রচুর বেশি নামবে, কী করবো বলতো? ছেলেটি বলল, দেখো ঋষিদা, আজ ভজাদার মায়ের শ্রাদ্ধ, সব রিক্সা বোধহয় সেখানে গিয়েছে, আর এই সময় তুমি রিক্সা পাবে বলে মনে হয় না। তার থেকে এক কাজ করো, আমাকে ব্যাগ দুটো দাও, বাড়ি পৌঁছে দেই, তোমরা টুকটাক করে হেঁটে এসো। কথাটা ঋষির পছন্দ হলো না, বলল, শুধু ব্যাগ আর কিছু না? আমি ব্যাগতিক দেখে বললাম, হ্যাঁ ভাই, তুমি তাই করো, ব্যাগ দুটো বাড়ি অবধি পৌঁছে দাও, আমরাও দুটো নিয়ে হাঁটতে পারছি না। ছেলেটি ছো মেরে ব্যাগ দুটো তুলে নিল, একটা কেরিয়ারে অন্যটা হ্যান্ডেলে। এরপর প্যাডেলের চাপ দিয়ে বলল, তাড়াতাড়ি আসুন আপনারা, বিদ্যুৎ চমকাচ্ছে, শুকনো মেঘে বাজও পড়তে পারে। কথাটা আমার কানে গিয়েও গেল না। জীবন মৃত্যুর এগুলো আমার কাছে শুধু কয়েকটা শব্দ, তবে ঋষি 1 নম্বরের ভিতর ডিম। কয়েক পা এগিয়ে আমার সঙ্গে নিয়ে বলল, আর যাওয়া বুঝি ঠিক হবে না, কখন যে ঘাড়ে বাজ পড়বে আর ভবলীলা সাঙ্গ হবে কে বলতে পারে। ওদিকে আমার বিয়েটাও আটকে যাবে, বিয়ে বাড়ি যে নষ্ট হবে আমার। আবার ওর চিন্তা ক্লিষ্ট মুখটা দেখে হাসি এলো। কি করে বললাম, অত চিন্তা নেই তোর, কারণ আমরা তো শুধু মেয়ে দেখতে যাচ্ছি, বিয়ে তো এখনও হয়নি, এত ভাবছিস কেন? ঋষি কোনো কথা বলল না, তবস মুখটা গোমরা করেই আমার সঙ্গে সঙ্গে চলল। এখান থেকে পিসির বাড়ি মানে ঋষির বাড়ি প্রায় 1.5 কিলোমিটার। আমার যেতে ভালোই লাগছে, আসলে আমি তো ভেজার প্রতীক্ষায় আছি, কখন যে ঠান্ডায় বৃষ্টি পড়ে আমার সারা শরীর স্নাত করবে আর আমার মাথাটা শান্ত হবে তার আশাতেই আছি। চেন্নাইয়ের শাওয়ারের ঠান্ডা জল আমাকে এই শান্তি এনে দিতে পারে না। ঋষি বলল, দাদা, বাতাসটা যেন আরও ঠান্ডা লাগছে, দূরে কোথাও বৃষ্টি হয়েছে তাই না? আমি ব্যাখ্যালীভাবেই বললাম, হ্যাঁ, রাস্তার পাশের গাছগুলো, বিশেষত আম গাছতলাগুলো মুকুলে ছেয়ে পড়েছে। সত্যি বাতাস আরও ঠান্ডা, দূরের সব কিছু ঝাপসা, বোধহয় মিনিট 5-এর মধ্যেই ঝমঝম করে বৃষ্টি নামবে। রাস্তায় একজনও লোক নেই, এমন মেঘ দিকে কেউই বাড়ি থেকে বের হয়নি বোধহয়। ও কি দূরে কে যেন ছুটছে, সাদা কাপড়টা বোঝা যাচ্ছে। ঋষি বলল, মা যখন শুনবে আমরা রিক্সা পাইনি তখন খুবই চিন্তা করবে, তাই না দাদা? আচ্ছা, তোর জন্য যে মেয়েটাকে দেখা হয়েছে তাকে কি চিনিস? হ্যাঁ, মানে ছোটোতে কালে দেখেছি, তখন দেখতে সুন্দর ছিল, তবে আমার মনে হতো অহংকারী, এখন কেমন হয়েছে জানি না, বলল ঋষি। পিসিমণি কি কিছু বলেছে মেয়েটার সম্পর্কে? ঋষি বলল,
বলেছে সে দেখতে খুবই সুন্দর, ফিজিক্সে অনার্স থার্ড ইয়ারে পড়ে, পড়াশোনায় নাকি বেশ ভালো, তবে স্পষ্ট বক্তা, তারই আইন নাকি চলে বাড়িতে। মায়ের ধারণা আমি যেরকম অগাচ্ছল তাতে ওরকম একজন কড়া ধাতের লোকই নাকি আমাকে প্রয়োজন। ওর বিনম্র ভাব দেখে এবার আমি সত্যি হা করে হেসে উঠলাম। বৃষ্টির দু এক ফোঁটা গায়ে লাগতে শুরু করেছে আর দেখলাম দূরে সেই সাদা কাপড় কখন একটা মেয়ের রূপ ধারণ করে কত কাছে চলে এসেছে। কথা বলছিলাম তা খেয়ালই করিনি। মিনিট খানিকের মধ্যেই মেয়েটি আরও কাছে চলে এলো।